ব্লাড সুগার এই শব্দটার সাথে যদি আমরা পরিচিত হতে চাই তাহলে এই শব্দের মধ্যেই কিন্তু স্যার তার পরিচিতিটা আছে। ব্লাড সুগারের মেকানিজমটা এটা কিভাবে এই যে ব্লাড সুগারটা আমাদের বডিতে তৈরি হয়, প্রোডাকশন হয়? অর্থাৎ আমার যতটুকু পরিমাণ ইনসুলিন দরকার ততটুকু পরিমাণ ইনসুলিন প্যানক্রিয়াস দিতে পারতেছে না। যার এরকম হচ্ছে সে তো জানবে না, বুঝতে পারবে না যে তার ডায়াবেটিস হয়েছে কিনা। সেরকমই স্যার, কারণ গ্রামের মানুষ সে তো আর ডায়াবেটিস সম্পর্কে আগে থেকে নাই জানতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক, চিফ ক্লিনিক্যাল ট্রেনিং কোঅর্ডিনেটর, ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউট। আজ আমি আপনাদের সামনে ব্লাড সুগার নিয়ে কিছু আলোচনা করব। এই আলোচনায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ট্রমা আইএনটি অ্যান্ড ম্যাটসের সম্মানিত প্রভাষক জনাব শরীফুল হক, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে স্বাগত জানাই। ধন্যবাদ স্যার আমাকে অভিনন্দন জানানোর জন্য। আপনাদের অনুষ্ঠানে আমি এসে নিজেকে ধন্য মনে করছি স্যার। ব্লাড সুগার সম্বন্ধে আপনি আলোচনা করবেন। তো ব্লাড সুগার বিষয়ে কথা বলার আগে আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে ব্লাড সুগার কি? জি স্যার, ধন্যবাদ স্যার। ব্লাড সুগার এটাই আজকে আমাদের যেহেতু আলোচ্য বিষয়, তাহলে আমরা প্রথম থেকেই শুরু করি। ব্লাড সুগার এই শব্দটার সাথে যদি আমরা পরিচিত হতে চাই তাহলে এই শব্দের মধ্যেই কিন্তু স্যার তার পরিচিতিটা আছে। ব্লাড এবং সুগার, অর্থাৎ প্রেজেন্স অফ সুগার ইন ব্লাড, ইটস কল্ড ব্লাড সুগার। অর্থাৎ ব্লাডের মধ্যে সুগারের যে উপস্থিতিটা সেটাকে আমরা ব্লাড সুগার হিসেবে ধরি আর কি স্যার। তো আসলে এই যে ব্লাড সুগার, এই ব্লাড সুগারটা কেন হয়? সর্বপ্রতি আমাদের মনে প্রশ্ন চলে আসে যে ব্লাড সুগারটা কেন, কি কারণে এই ব্লাড সুগার হয়? এই স্যার ব্লাডের মধ্যে যে সুগারটা এটা কিন্তু স্যার আমাদের নর্মাল অ্যাক্টিভিটিসের জন্য প্রয়োজন। অর্থাৎ ব্লাডের মধ্যে যে সুগারটা থাকে এটা আমাদের নর্মাল বডির যে ফাংশন, আমরা যে কর্মকাণ্ড করি সেই জন্যই থাকে। এটা স্যার কীভাবে আসে সেটা যদি আমরা একটু চিন্তা করি, আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো খাচ্ছি স্যার, কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাচ্ছি, সেটা হতে পারে ভাত, হতে পারে রুটি, অথবা সুগার সমৃদ্ধ যে কোনো ফলমূল, সেইটা ইনজেস্ট করার পরে যখন আমাদের অ্যাবডোমিনের মধ্যে যায় অর্থাৎ স্টমাকে যায়, তখন সেই কার্বোহাইড্রেটযুক্ত খাবারগুলো আমাদের গ্লুকোজে স্যার কনভার্ট হয়ে যায়। এই গ্লুকোজটা যখন আমাদের পরবর্তী ধাপে যায় অর্থাৎ ইন্টেস্টাইনে যখন যায়, তখন সেটা ইন্টেস্টাইন থেকে ইন্টেস্টাইনের যে সেলগুলো আছে তার মধ্যে সে প্রবেশ করে, অর্থাৎ ইন্টারোসাইট যেগুলো আছে সেগুলো একটা পাথওয়ে আছে স্যার। সেই পাথওয়েগুলো সোডিয়াম গ্লুকোজ পাথওয়ে। এই পাথওয়ে দিয়ে ইন্টেস্টাইন থেকে সেই ইন্টেস্টাইনের সেলের মধ্যে প্রবেশ করলো প্রথম ধাপে। তারপরে এই ইন্টেস্টাইনের সেল থেকে সে আরেকটা পাথওয়ে অতিক্রম করে, সেটা হলো স্যার গ্লুকোজ পাথওয়ে। এই পাথওয়ে দিয়ে সে ব্লাড ভেসেলের মধ্যে সুগার যায়। এই যে ব্লাড ভেসেলের মধ্যে সুগার চলে আসলো খাবার থেকে, এটাকে আমরা ব্লাড সুগার বা ব্লাড গ্লুকোজ বলতেছি। এখন এই সুগারটা যখন ব্লাডের মধ্যে আসতেছে, এখন থেকে আমাদের এই ব্লাডের সাথে সুগারের কর্মকাণ্ড শুরু হবে। এখান থেকে কিন্তু স্যার আমাদের এই সুগারের সাথে ব্লাডের যেই সম্পর্কটা, অর্থাৎ ব্লাড সুগার বলতে আমরা যে একটা আতঙ্ক বুঝি বা ডায়াবেটিসের সেটা রূপ নেই সেই বুঝি, সেই কর্মকাণ্ডটা এখান থেকেই স্যার শুরু হয়। ব্লাড সুগারের মেকানিজমটা এটা কিভাবে এই যে ব্লাড সুগারটা আমাদের বডিতে তৈরি হয়, প্রোডাকশন হয়, কোত্থেকে কিভাবে এটা হয়, এই বিষয়ে কিছু বলবেন কি? এটা যদি স্যার আমরা, এটা কিন্তু স্যার একটা ইন্টারেস্টিং পয়েন্ট। এটা মানে আমাদের জানলে আমাদের একটা ভালো লাগা তৈরি হবে। এবং স্যার প্রথমে আমরা যখন বলে আসছি যে খাবার থেকে ব্লাডের মধ্যে স্যার গ্লুকোজটা এন্ট্রি করলো, এখান থেকে যেহেতু আমাদের ফাংশনটা শুরু হবে। যখন আমাদের সুগারটা ব্লাড ভেসেলের মধ্যে আসবে, তখন এই সুগার আমাদের এখানে বসে থাকবে না। সুগার গিয়ে স্যার আমাদের যে প্যানক্রিয়াস, আপনি নিশ্চয়ই জানেন, এই প্যানক্রিয়াসের যে বিটা সেল আছে ওই জায়গাটা গিয়ে এই সুগার স্টিমুলেশন দিবে। আই মিন এটা হলো যে প্যানক্রিয়াসের যে বিটা সেল, যেখানে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স যে জায়গাটা, সেখান থেকে। জি স্যার, জি স্যার। তাহলে স্যার ওই ইনসুলিন ইয়াটা গিয়ে আমাদের সুগারটা গিয়ে বিটা সেলকে স্টিমুলেশন দিল। স্টিমুলেশন দেওয়ার পরে এই বিটা সেল থেকে আমাদের একটা এনজাইম নিঃসৃত হবে, যেটা স্যার ইনসুলিন নামে পরিচিত। এই ইনসুলিন যখন নিঃসৃত হয়ে ব্লাড ভেসেলের মধ্যে আসবে, তখন ইনসুলিন ফাংশন শুরু করবে। অর্থাৎ এই ইনসুলিন কাজ করার জন্য আমাদের বডির যে স্যার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সেল আছে, সেই প্রত্যেক সেলের মধ্যে একটা ইনসুলিন রিসিপ্টর আছে স্যার। যখন ইনসুলিন গিয়ে ইনসুলিন রিসিপ্টর অর্থাৎ সেলের যে রিসিপ্টর আছে তার সাথে বাইন্ড করবে, তখন সেলের অপর পাশে আরেকটা পাথওয়ে আছে, অর্থাৎ আরেকটা চ্যানেল আছে, ওই চ্যানেল দিয়ে সুগার এন্ট্রি করবে। অর্থাৎ এটা একটা তালা চাবির মতো স্যার কাজ করে। যখন ইনসুলিন গিয়ে ইনসুলিন রিসিপ্টরের সাথে বাইন্ড করবে, তখন সেলের অপর পাশে যে একটা গ্লুকোজ চ্যানেল, সেটা দিয়ে গ্লুকোজ সেটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে ওই দিক দিয়ে আমাদের যে ব্লাডের সুগারটা ছিল সেটা সেলের ভিতরে প্রবেশ করে যাবে এবং সেল পর্যাপ্ত পরিমাণে সুগার নিয়ে নেবে, যাতে সে তার ডেইলি যেই
অ্যাক্টিভিটিস করার জন্য এনার্জি দরকার, সেই এনার্জি সে এখান থেকে নিতে পারে। এখান থেকে আমাদের এই সুগারটা বাড়া বা কমার একটা সম্পর্ক তৈরি হয়। যেমন যদি মনে করেন যে আমার বডিতে সুগারের পরিমাণ আছে 100 গ্রাম, 200 গ্রাম এরকম সুগার আছে ব্লাডের মধ্যে, কিন্তু আমার সেলের প্রয়োজন মাত্র 10 গ্রাম। এখন যদি আমি আমার সেলকে কাজে লাগাই, অর্থাৎ আমি যদি কাজ করি প্রতিনিয়ত, তাহলে এই 10 গ্রাম ব্রেকডাউন হবে, আরও 10 গ্রাম এন্ট্রি করবে, এই 10 গ্রাম ব্রেকডাউন হবে, আরও 10 গ্রাম এন্ট্রি করবে। তাহলে কিন্তু আমার এই সুগারটা প্রতিদিনে ক্ষয় হয়ে যাচ্ছে, অতিরিক্ত থাকছে না। কিন্তু আমি যদি সেডেন্টারি লাইফস্টাইল চালাই, আমি অফিসে কাজ করি, আমি বাসায় থাকি, আমি ফ্রিল্যান্সিং করি, তাহলে তো আমার কাজ নাই। অর্থাৎ আমার 10 গ্রামের ওই আমার সেল নষ্ট করতে পারছে কাজ করে, কিন্তু আর বাকি 90 গ্রাম যেটা আছে এটা কিন্তু আমার ব্লাডের মধ্যে সুগার হিসেবে অতিরিক্ত থাকছে। এই যে স্যার অতিরিক্ত থাকছে, এটাই কিন্তু আমাদের সুগারটা বেশি হওয়ার জন্য কার্যকর হচ্ছে। অর্থাৎ স্যার আপনি বোঝাতে চাচ্ছেন যে যারা অলস জীবনযাপন করে, পরিশ্রম কম করে, কায়িক পরিশ্রম অর্থাৎ শারীরিক পরিশ্রম কম করে, তাদের বডিতে এই জিনিসটা অ্যাবজর্ব হয় না। স্যার এটার সাথে আরও কয়েকটা বিষয় সম্পর্কিত আছে, আমি আপনাকে একটু যদি বলি। কেননা প্রথমে আমরা যে ইনসুলিনের কথা বললাম, যে ইনসুলিন কিন্তু সুগারকে সেলের ভিতরে ঢুকাচ্ছে। যদি ইনসুলিনের পরিমাণে স্যার কম থাকলো, অর্থাৎ যেই পরিমাণ ইনসুলিন থাকলে সুগারকে সেলের ভিতরে ঢুকাইতে পারবে, ওই পরিমাণ ইনসুলিন প্যানক্রিয়াস নিঃসৃত করছে না, তাহলে তো স্যার আমার সুগারকে ঢুকাইতেই পারতেছে না, অর্থাৎ সুগার ব্লাডের মধ্যে চলে যাবে, ব্লাডের মধ্যে থেকে যাবে। তাহলে ব্লাড সুগার বাড়ার একটা কারণ, অর্থাৎ আমার যতটুকু পরিমাণ ইনসুলিন দরকার ততটুকু পরিমাণ ইনসুলিন প্যানক্রিয়াস দিতে পারতেছে না। এটা স্যার একটা নর্মাল রেঞ্জও আছে। যদি বলি স্যার, আমরা যখন হেভি মিল নিই, তিনটা হেভি মিল নেওয়ার পরে প্রত্যেক হেভি মিলের পরে 8 ইউনিট পরিমাণ ইনসুলিন প্যানক্রিয়াস থেকে নিঃসৃত হয়। আমি সকালে খাইলাম, 8 ইউনিট ইনসুলিন নিঃসৃত হলো, আবার দুপুরে খাইলাম 8 ইউনিট ইনসুলিন, আবার স্যার যখন রাতে খাইলাম 8 ইউনিট ইনসুলিন নিঃসৃত হলো। অর্থাৎ ইনসুলিন নিঃসৃত হচ্ছে আমাদের প্রত্যেক হেভি মিলের পরে। কী কারণে স্যার? না যদি হইতো এই 8 ইউনিট ইনসুলিন যদি একবারে নিঃসৃত না হইতো, তাহলে তো স্যার আমার খাবার পরে সুগার লেভেল অনেক হাই হয়ে যেত। কিন্তু নর্মাল মানুষের, যার ডায়াবেটিস নাই, তার কিন্তু তা হচ্ছে না। কারণ আমরা যে খাবার খাইছি, প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আমি ইনজেস্ট করলাম, এর থেকে প্রচুর পরিমাণে সুগার হইলো, আর সাথে সাথে 8 ইউনিট ইনসুলিন নিঃসৃত হওয়ার কারণে ওইটাকে সেলের ভিতরে ঢুকাই দিল। এটা হলো তার নর্মাল ঘটনা। এখন যদি কোনো কারণে তার 8 ইউনিট ইনসুলিন নিঃসৃত না হইলো, 2 ইউনিট হইলো, 3 ইউনিট হইলো, তাহলে তো খাবার পরে যে আমি একটা হেভি মিল নিলাম, একটা অনেক পরিমাণ সুগার আসলো, সেটা তো ঢুকাইতে পারবে না, আলটিমেট তার সুগার বাড়বে। এটা হলো স্যার হেভি মিলের সাথে সম্পর্কিত। আবার স্যার আমি মিল খাই নাই, তাও তো আমার বডিতে কিছু সুগার আছে। যেমন স্যার আমার লিভারের মধ্যে গ্লাইকোজেন হিসেবে কিছু সুগার জমা থাকে, যেটা ব্রেকডাউন হয়ে সুগার হিসেবে কাজ করে। আমার মাসেলের মধ্যে কিছু সুগার জমা থাকে, যেটা আমি যখন খাবার না খাই তখন সুগার হিসেবে কাজ করে। এখন যদি স্যার শুধু প্যানক্রিয়াস থেকে খাবার পরে ইনসুলিনটা নিঃসৃত হয়, তাহলে এই সুগারকে কে কন্ট্রোল করবে? এই জন্য প্যানক্রিয়াস থেকে প্রতি ঘন্টায় স্যার 1 ইউনিট করে ইনসুলিন নিঃসৃত হয়, 24 ঘন্টায় 24 ইউনিট ইনসুলিন নিঃসৃত হয়। এটার কাজ হলো, আমরা যখন খাবার না খাইলাম কিন্তু নর্মালি বডি তো চলতেছে, এই যে লিভার থেকে গ্লাইকোজেন ব্রেকডাউন হয়ে সুগার হচ্ছে, মাসেল থেকে ব্রেকডাউন হয়ে সুগার হচ্ছে, এটাকে কন্ট্রোল করার জন্য প্রত্যেক ঘন্টায় 1 ইউনিট করে ইনসুলিন নিঃসৃত হয়ে আমার এই সুগারকে ব্যালেন্স করে দিচ্ছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম স্যার যে আমরা যখন খাবার খাই তখন 8 ইউনিট করে 3 বার, 3 8 24 ইউনিট ইনসুলিন, আবার প্রত্যেক ঘন্টায় 24 ইউনিট ইনসুলিন, অর্থাৎ এই 48 ইউনিট ইনসুলিন আমাদের সারা দিনের যে সুগারটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করে দেয়। এখন যদি এই ইনসুলিন নিঃসৃত হওয়ার মধ্যে কোনো ধরনের বাধাপ্রাপ্ত হয়, তাহলে আলটিমেট আমাদের সুগার বাড়বে। আরেকটা জিনিস হলো, আমার সুগার ইনসুলিন নিঃসৃত হচ্ছে ঠিকই, কিন্তু ইনসুলিন যে রিসিপ্টরের সাথে গিয়ে বাইন্ড করে, যদি সে রিসিপ্টরের সাথে বাইন্ড না করতে পারে, তাইলেও তো ইনসুলিন কাজ করে সুগারকে ঢুকাতে পারবে না সেলের ভিতরে, তাহলেও কিন্তু আমাদের সুগার বাড়বে। আরেকটা কারণ হলো স্যার আমাদের সরাসরি সুগারের সাথে সম্পৃক্ত। এই দুইটা হলো স্যার ইনসুলিনের সাথে সম্পৃক্ত। অর্থাৎ ইনসুলিন যদি কম নিঃসৃত হয়, অর্থাৎ ইনসুলিন যদি কাজ না করতে পারে রিসিপ্টরের সাথে বাইন্ড করে, তাইলে। আরেকটা হলো, আমার যে 48 ইউনিট ইনসুলিন স্যার নিঃসৃত হলো, সেটা নিশ্চয়ই একটা নির্দিষ্ট পরিমাণ সুগারকে সেলের ভিতরে ঢুকাতে পারবে। কিন্তু এর চেয়ে বেশি পরিমাণ সুগার যদি আমি খাই, বেশি পরিমাণ সুগার যদি আমি নেই, তাহলে তো এই পরিমাণ ইনসুলিন আমাকে সুগারের ভিতরে সেলের ভিতরে সুগারকে ঢুকাতে পারবে না, তাহলে নিশ্চয়ই বাধাপ্রাপ্ত হবে। আর যেই পরিমাণ ঢুকাইতে পারবে না সেটা ব্লাডের মধ্যে বেশি থাকবে এবং সুগার ব্লাডের মধ্যে বেড়ে যাবে। অর্থাৎ আলটিমেট আমরা এই 3টা কারণ দেখছি। একটা হলো, আমার প্যানক্রিয়াস থেকে ইনসুলিনের পরিমাণ যদি কম নিঃসৃত হয় তাহলে বাড়বে। আরেকটা কারণ হলো, ইনসুলিন ঠিকমতো নিঃসৃত হইল স্যার, কিন্তু সে রিসিপ্টরের সাথে বাইন্ড করে কাজ করতে পারলো না, তাইলেও সুগার বাড়বে। আরেকটা কারণ হলো, আমি যেই পরিমাণ সুগার নেওয়া প্রয়োজন, যদি এর চেয়ে বেশি পরিমাণ সুগার আমি নেই, তাহলেও কিন্তু আমার বডিতে সুগার বাড়বে। আরেকটা কারণ হলো স্যার, আমার যেই পরিমাণ সুগার আমি নিলাম, বাট এই পরিমাণ সুগার আমি খরচ করলাম না, তাইলে কিন্তু আমার বডিতে ব্লাড সুগারের পরিমাণ বাড়বে। আলটিমেট এই কয়েকটা কারণেই কিন্তু আমাদের নর্মালি বডিতে ব্লাড সুগার বাড়তেছে স্যার। থ্যাংক ইউ স্যার, সুন্দর মেকানিজম আপনি বললেন।
আমার কাছে খুব স্পষ্ট হয়ে উঠেছে যে ব্লাড সুগার সম্পর্কে ধারণাটা অনেক ধারণা পেয়েছি। তো আমার কাছে এবার আরেকটা প্রশ্ন আমার মনের ভিতরে এসেছে, আমি আপনাকে করতে চাই। সেটা হলো, কিভাবে বোঝা যাবে কারো ব্লাড সুগার বেশি আছে বা কম, সেই জিনিসটা আমরা কি করে বুঝতে পারবো? স্যার, প্রথমে আমরা তো আর টেস্টে যাব না। প্রথমে তো একটা নর্মাল মানুষ চলাফেরা করার মধ্যে সে কিন্তু একটা বাধাপ্রাপ্ত হবে। যেমন তার হঠাৎ করে দেখে যে ক্ষুধা বেড়ে গেল, তার হঠাৎ করে প্রস্রাবের পরিমাণ বেড়ে গেল, সে লিন অ্যান্ড থিন হয়ে গেল। এই যে নর্মাল যে ঘটনাগুলো ঘটতেছে, এ থেকে সে মনে মনে সন্দেহ করবে, কি আমার কি ডায়াবেটিস হইল? তার কিন্তু এরকমটা সন্দেহ হইল। ডায়াবেটিস কিন্তু শুধু ডায়াবেটিসের জন্য কিন্তু স্যার স্যার পেশেন্ট তো বুঝতে পারবে না যে তার ডায়াবেটিস হয়েছে না কি জন্য তার এই সমস্যাগুলো হচ্ছে। তো সেক্ষেত্রে সে হয়তো মনে করবে যে আমার এই সমস্যাগুলো কেন হচ্ছে, তাই না? আমি এরকমই ভাবছি আর কি স্যার, আমারই মনে হচ্ছে যে এরকমই। কারণ ওই যার এরকম হচ্ছে সে তো জানবে না, বুঝতে পারবে না যে তার ডায়াবেটিস হয়েছে কিনা। সেরকমই স্যার, কারণ গ্রামের মানুষ সে তো আর ডায়াবেটিস সম্পর্কে আগে থেকে নাই জানতে পারে। তখন তার যখন এরকম একটা কন্ডিশন দেখা দিল, তার নর্মাল লাইফে যখন সে একটু হ্যাম্পার হইল, তখন নিশ্চয়ই সে ডাক্তারের কাছে যাবে। ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরে ডাক্তার তার এই সিমটমগুলোই দেখে ডাক্তারের কাছে যখন সে বলবে, তখন ডাক্তার তাকে নিশ্চয়ই কিছু পরীক্ষার জন্য সাজেস্ট করবে। এখানে ডাক্তার আমাদের মেডিকেল ভাষায় যেমন তাকে আরবিএসের জন্য সাজেস্ট করবে, এফবিএস সাজেস্ট করবে, তাকে আমাদের কনফার্মেটরি টেস্ট হিসেবে উজিটিটি সাজেস্ট করতে পারে। তার যদি আগে থেকে ডায়াবেটিস কারো পেশেন্ট থাকে সেক্ষেত্রে HbA1c সাজেস্ট করতে পারে। এই টেস্টগুলো সাজেস্ট করার মাধ্যমে যদি তার ভ্যালু অর্থাৎ নর্মাল রেঞ্জের বেশি যদি তার রেঞ্জ আসে, তাহলেই স্যার আমরা একজন পেশেন্টকে ডায়াবেটিক পেশেন্ট হিসেবে ডায়াগনোস করতে পারবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে ব্লাড সুগার সম্বন্ধে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। আসলে আপনি খুবই সুন্দর করে আমাদেরকে জিনিসটা আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে এই ব্লাড সুগারের আরও অন্যান্য বিষয় নিয়ে আমরা কথা বলবো। ধন্যবাদ।